আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কাগজ হাতে নিয়ে থরথর করে কাঁপছি। আয়েশের দৃষ্টি স্থির আমার দিকে। উনি চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন। কিছু বলতে গিয়েও আটকে যাচ্ছি অসম্ভব বিস্ময়ে। কি বলবো তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। চারিদিকে শুধু ভাষা খুঁজে চলেছি, শব্দ খুঁজে চলেছি, মিলছে না আমার বাক্য। আয়েশ মুচকে হেসে উঠে আসেন, একেবারে আমার সামনে বরাবর দাঁড়িয়ে যান। অমনি টুপ করে এক ফোঁটা পানি কাগজের পাতায় পড়ে গেল। আয়েশ তা দেখে আমার চোখের পাতায় হাত রেখে বললেন, ইউ ক্রেজি গার্ল, ওয়াই ইউ ক্রাই? এখানে কি কান্নাকাটি করার মতো কিছু লেখা আছে? আমার তো সেটা মনে হচ্ছে না। আর এভাবে কান্নাকাটি করলে তো এই গুরুত্বপূর্ণ পেপারটা ভিজে যাবে। আপনি এই পেপার মানে আমি কলেজে পড়বো? আসলে আমি কিছুই ভাবতে পারছি না। ইয়েস ম্যাডাম, তুমি কলেজে পড়বে, আর হাতের এই কাগজ অ্যাপ্লিকেশন পেপার। অনেক কষ্ট করে এই অসময়ে তোমার ভর্তির ব্যবস্থা করেছি। কাঁপা কাঁপা হাতে আবারও কাগজে চোখ বুলিয়ে নিলাম। আমার কতদিনের স্বপ্ন কলেজে ভর্তি হব আর পড়ালেখা করব। অন্ধ হবার পর সেই স্বপ্ন ফিকে পড়ে যায় আমার অন্ধত্বের কাছে। তবুও মামা অনেক টাকা খরচ করে কোনো মতে এসএসসি পাশ করিয়েছেন, আর এবার আমি কলেজে পড়ব। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে পড়লাম আমি। আয়াস নিঃশব্দে হেসে আমার কানের কাছে এসে ধীর গলায় বললেন, একটা কাগজ পড়েই চোখের পানিতে ভাসিয়ে দেবে নাকি, না আরেকটাও দেখবে? আবারও চূড়ান্ত বিস্ময় নিয়ে হাতের পিছনে থাকা কাগজ বের করে দ্বিতীয় কাগজটা খুললাম। না জানি আবারও কি চমক রেখেছেন আয়াস। এবারের লেখাগুলো বেশ জটিল ইংরেজি, তবুও পড়ার চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ চোখ বুলিয়ে মনে হলো এটা কোনো কেসের অ্যাপ্লিকেশন। প্রশ্নাত্মক চেহারা নিয়ে আয়াসের দিকে তাকালাম। উনি কাগজ নিজের হাতে নিয়ে এক নাগারে বললেন, এটা কেসের অ্যাপ্লিকেশন, কোর্টে জমা দিতে হবে। আই নো কেসের অ্যাপ্লিকেশন তোমার কাছে স্বাভাবিক লাগছে, কারণ আমি লয়ার হিসেবে অবশ্যই আমার কাছে কেসের অ্যাপ্লিকেশন থাকতেই পারে। কিন্তু এটা কি কেস জানো? কি? তোমার বয়সী একটা মেয়ে দুজন ছেলের সাথে খুব বাজেভাবে রেপড হয়েছে। শি ওয়ান্টস জাস্টিস। একটা কথা কি জানো তো, আমাদের দেশে যারা গরিব বা মধ্যবিত্ত হয় তাদের সম্মানহানি হলে তারা ভয় পেয়ে গুটিয়ে থাকে। মেয়েটার মা বাবা বিষয়টাকে ধামাচাপা দিতে চাইলেও মেয়েটা জোর করে পুলিশ এফআইআর করে। আর লয়ার হিসেবে কাকে হায়ার করবে বুঝতে পারছিল না, তাই আমার জুনিয়র জোহাইয়ের কাছে আসে। জোহাইয়ের কেসটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে আমার মনে হলো এই কেসটার মাধ্যমে নিজেকে শোধরানোর চেষ্টা তো করতেই পারি। আফটারঅল আমার নিশা পাখি তো সেটাই চেয়েছিল, সেটাও তার জন্মদিনে। সেদিন ফিরিয়ে দিয়েছিলাম তাকে। আজ সেই ইচ্ছেটা পূরণ করে তাকে খুশি যদি এনে দিতে পারি, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? নিজের মনের অজান্তেই আচমকা দুই হাত বাড়িয়ে সামনে থাকা আয়েশকে আঁকড়ে ধরলাম। পিঠে লেগে থাকা শার্ট খামচে ধরলাম। এবার চোখ বন্ধ করে ফেললাম। গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যা ছিল আনন্দের এবং সুখের। সুখ বড্ড দামি জিনিস, যেটা টাকা দিয়ে পাওয়া যায় না। এটা এতটাই দামি। সুখের সময় খানিকক্ষণ, যতক্ষণ থাকে ততক্ষণ আবেশে উপভোগ করতে হয়। আমাকেও নিজের সঙ্গে আঁকড়ে ধরেন আয়াস। ফলস্বরূপ আমার পা ফ্লোরে আর থাকে না, হাওয়ায় ভাসতে থাকলাম আমি। আমার থেকে বেশ লম্বা হওয়ায় জড়িয়ে ধরাতে আমি উপরে উঠে গিয়েছি। একসময় সেই অবস্থাতেই ঘুরতে লাগলেন উনি। আমি হকচকিয়ে উঠে ওনাকে ছেড়ে দিয়েও পারলাম না। অপ্রস্তুত হয়ে ওনার কর্মকাণ্ডে ঘাড় জড়িয়ে ধরলাম। অন্য হাত ওনার বুকে রেখে চোখ খিচে বন্ধ করে বললাম, আরে কি করছেন? নামিয়ে দিন প্লিজ, আমি পড়ে যাব। আয়াস থাকতে নিশা কখনো পড়বে না, তার বদলে আয়াস পড়বে। নামান আমাকে, ছটফটিয়ে বললাম আমি। উনি আমার কানের কাছে এসে শীতল কণ্ঠে বললেন, Then tell me, are you happy? আমি কিছু না ভেবেই সত্যিটা বলে দিলাম। ইয়েস, আই এম হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। ভেবেছিলাম এবার এই লোকটা আমায় ছেড়ে নামিয়ে দেবেন, কিন্তু না, উনি চিৎকার দিয়ে আমায় আরও জোরে ঘোরাতে শুরু করলেন। আমি আরও জোরে চেপে ধরলাম ওনার ঘাড়। বাচ্চারা যেমন কোনো গেমে জিতে গেলে যেভাবে চিৎকার দেয়, উনিও সেভাবেই চিৎকার দিয়ে বলে ওঠেন, আহু, অ্যাট লাস্ট আমি তার জীবনের সব থেকে বড় চাওয়া দিতে পেরেছি। ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায়। জানি না আজ কেন ওনার শেষ কথার মনোমুগ্ধকর হাসি ফুটে উঠল আমার মুখে। হেসেই দিলাম। মাঝে মাঝে সবকিছু লুকিয়ে যাওয়া উচিত না, প্রাণ খুলে হাসা উচিত। রাত হয়েছে বেশ কিছুক্ষণ হলো। আয়েশ কফি চেয়েছেন। মাথা নাকি ব্যথা করছে, সেই সঙ্গে কেস নিয়ে কিছু স্টাডিও করছেন। কারণ যেই ছেলেগুলোর বিরুদ্ধে কোর্টে ওনাকে প্রমাণ দিতে হবে তারা নাকি বড় লোকের ছেলে, সুতরাং তারাও নিশ্চয়ই নামি দামি লয়ার হায়ার করবে।
কফি নিয়ে ঘরে দিতে গেলাম আমি। দরজা খুলতেই মনে হলো গতকালকের কথা। কফি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন উনি। সেসব ভাবনা বাদ দিয়ে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে প্রবেশ করলাম। আয়েশ টেবিলে বসে রয়েছেন, চোখে একটা চশমা, কেস নিয়ে খাটাখাটি করে চলেছেন। আমার আগমন বুঝতে পেরে আমার দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালেন আয়াস। আমি ধীর পায়ে হেঁটে এসে কাপ নিয়ে ঠাই দাঁড়িয়ে থাকলাম। আয়াস তা থমথমে কণ্ঠে বললেন, ভয় পাওয়া দরকার নেই, কালকের মতো কফি ফেলে দেবো না, কিচ্ছু করবো না, কাছে এসো। আমি মেকি হেসে আয়েশের দিকে কাপটা এগিয়ে দিতেই আমার হাত ধরে নিচের কোলে বসিয়ে দিলেন আমায়। আমি অপ্রস্তুত হয়ে পড়তেই আমার হাত থেকে কাপ নিয়ে কফিতে এক চুমুক দিলেন আয়াস। তারপর আফসোসের সুরে বললেন, ওহো, কাল কিনা আমার বাচ্চা বউয়ের হাতের এই কফিটা মিস করে গেছিলাম। আমি ঘাড় ঘুরিয়ে সরু চোখে ওনার দিকে তাকালাম। আয়েশ ভ্রু নাচিয়ে আমার দিকে তাকাতেই টেবিলে দৃষ্টিপাত করলাম। কত কিছু বই খাতাপত্র রয়েছে এখানে। আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে নিজের থুতনি রেখে কিছু নোটসের দিকে চোখ বোলাতে থাকলেন উনি। আমি নিচু সুরে বললাম, আমি যাই। কেন যাবে কেন? এখানে থেকে কি করব? আপনি কেস নিয়ে স্টাডি করছেন, করুন। আমি থাকলে আপনার ডিস্টার্ব হবে। আর ফুলকিকে রাতের খাবারের জন্য সাহায্য করি। নো নিড, আমার কাছে এভাবে বসে থাকবে। একটু নড়াচড়ার আভাস পেয়েছি তো। বলেই থামলেন উনি। আমি ফিচিল কণ্ঠে বললাম, তো? লাভ রাইট বোঝো? কথাটা কানে আসা মাত্রই নিঃশ্বাস যেন আটকে গেল। চোখে মুখে এসে ভর করলো অসংখ্য লজ্জা। মনে মনে ভাবছি, লোকটার কথা অমান্য করলে কি হতে পারে আমার। তড়িৎ গতিতে ওঠার চেষ্টা করতেই আবারও বসে পড়লাম। এমন ব্যক্তির শক্তির সঙ্গে নিজেকে কেমন পিঁপড়ে পিঁপড়ে লাগছে। কানের লতিতে কিঞ্চিত ব্যথা অনুভব করতেই বুঝলাম উনি নিজের কথা রাখতে শুরু করেছেন। এটা ধীরে ছিল নিশে পাখি, জাস্ট ট্রেলার। পুরো সিনেমা হলে কিন্তু বাইরে যেতে দেবে না। লাল দাগ হয়ে যাবে, ভেবে না। কথাগুলো একদম স্বাভাবিকভাবে বলে কফির কাপে চুমুক দিলেন আবারও। আমি ভেবেই উঠতে পারছি না যে এত লাগামহীন কথার পরেও একটা মানুষ কী করে এত স্বাভাবিক থাকতে পারে। আবার মুহূর্তেই আমার সেই কানের লতিতে আলতো করে চুমু খেয়ে বললেন, না করেছিলাম তোমায়, দেখো কান লাল হয়ে গিয়েছে। আপনার জন্যেই তো। নিজের বাম হাতের কনুই দিয়ে আয়েশের বুকে গুঁতো দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম আমি। আয়াস মাথা নাড়িয়ে বললেন, একটু লাগলো না বুকে, বরং তোমার হাসি আর চোখ রাঙানি এসে আমার বুকে ব্যথা লাগায়। তোমার হাসি আর চোখ রাঙানি কতটা ধারালো ভাবা যায়। একটা অস্ত্র যেটা করতে পারবে না, সেটা তোমার হাসি করে দেবে, ক্ষত বিক্ষত করবে আমায়। কিন্তু তাতে আমার কষ্ট হয় না, আনন্দ হয়। সেই ক্ষততেই আমার আনন্দ লুকিয়ে থাকে। মুগ্ধ নয়নে আয়েশের দিকে তাকালাম। কেন উনি এমন? কেন ওনার কথা আর কর্মকাণ্ড মনটাকে এত বিচলিত করে? এতটা বিচলিত করার কি কোনো দরকার আছে? হয়তো আছে। কফি হাতে নিয়ে আবারও টেবিলের কাগজপত্রে মনোযোগ দিলেন উনি। সেই সঙ্গে ব্যস্ত কণ্ঠে বললেন, শুনেছি বউ পাশে থাকলে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা যায়। আসলেই তাই, তুমি এখানে বসে থাকবে, গট ইট? নো নড়াচড়া। আচ্ছা শুনুন, ওই আকাশ নামক লোকটা কেন আপনাকে ড্রাগস দিয়েছিল? মানে লোকটার উদ্দেশ্য কি ছিল? তেমন কিছু না, ড্রাগ পেডলারদের অন্যতম উদ্দেশ্য যুব সমাজকে তাদের বশে আনা। সেটাই আকাশ করছিল। সে ড্রাগ পেডলারদের যুক্ত ছিল। প্রতিটা দিন আমার মতো অনেক মানুষকে তার অজান্তে ড্রাগ দিয়ে আমার মতো অভ্যস্ত করিয়েছে। এতে যেন তাদের ব্যবসা বাড়ে। এখন প্লিজ ওর নামে কোনো কথা বলবে না। ওর জন্য আমি কত বড় ধাক্কা খেয়েছি সেটা এক্সপ্লেইন করার মতো ক্ষমতা আমার নেই। একটু থেমে উনি আবারও বললেন, হ্যাঁ, নো নড়াচড়া, মাইন্ডেড। আমি আর কথার অমান্য করার সাহসটুকু পেলাম না। মুখ ঘুরিয়ে বসে রইলাম। পাগলামি কর্মকাণ্ডে হাসি পাচ্ছে আমার। হাসছি নিঃশব্দে, লুকিয়ে হাসছি যাতে ধরা না পড়ি। লুকিয়ে চুরিয়ে অনুভূতি মনের অন্তর্মহলে রাখার উদ্দেশ্যটা আলাদা। জানি না এই লুকোচুরি খেলাতে আয়েশ আদেও আমায় ধরতে পারবেন কিনা। সময় পরিবর্তনশীল, চাইলেও তাকে ধরে রাখা যায় না। আয়েশের পাগলামি, অদ্ভুত আবদার সবকিছু মিলিয়ে কেটে গেল 1 বছর। বিগত 1 বছরের দিনগুলো স্মৃতির পাতায় জমা রয়ে গেল। স্মৃতিগুলো বড়ই সুন্দর ছিল। ছিল না কোনো তৃতীয় ব্যক্তি। আয়াস এখন সম্পূর্ণ সুস্থ। নিয়মিত মেডিটেশন আর মেডিসিনের প্রভাবে লোকটা সুস্থ হয়ে উঠেছেন। তবে পাগলামি কমেনি মোটেও। রাগ আর মেজাজটা একই রকম রয়ে গেছে। তবে আমি আমার লক্ষ্যে অনেকটা সফল। আয়াস আর আগের মতো ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়ে তাদের জিতিয়ে দেন না। উনি এখন সত্যিকারের আইনজীবী হয়ে উঠেছেন। সত্যিকারের আইনজীবী।
আমার আইনজীবী। কলেজে যাওয়ার জন্য হিজাব পাচ্ছিলাম, তৎক্ষণাৎ রুমে ঢুকে তাড়া দিতে লাগলেন। ওহো নিশা পাখি, আমি অলরেডি লেট। কাম ফার্স্ট। আজ এমনিতে জুহাইয়ের বিদায় আমার কবল থেকে। তো একা চলে যান, আমি অটো ধরে যাব। এতদিনে একা যেতে দিয়েছি তোমায়? ভুরু কুচকে বললেন উনি। আমি মাথা নাড়িয়ে বললাম, এখনো ভাবেন না কি আমি পালিয়ে যাব? না, তবে হারিয়ে ফেলার ভয় বড্ড অসহায় হয়, তুমি বুঝবে না। শান্ত কণ্ঠে বললেন উনি। অতপর আমি ওনার সামনে দাঁড়িয়ে বললাম, ওকে আমি রেডি, তো চলুন। আমার হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেন আয়াস। নিচেও বসে পড়েন। চুলগুলো ঠিক করে গাড়ি স্টার্ট দেন। গাড়ি এসে থামে একেবারে কলেজের গেটের সামনে। আমি নামতে নিলে আমার হাত টেনে ধরেন আয়াস আর বলেন, ওই যে রংধনু লুক। বিস্ময় নিয়ে গাড়ির কাচ ভেদ করে আকাশে তাকাতেই গালে আর ঠোঁটে পড়ল ওনার ঠোঁটের ছোঁয়া। এটা ওনার বেশ পুরনো আইডিয়া। প্রতিদিন কলেজের গেটে নামার আগে কোনো না কোনো অজুহাত দিয়ে এমনটা করে থাকেন উনি। আমি চোখ গরম করে নেমে চলে আসি। পেছন ফিরে তাকাতেই দেখি আয়াস চোখ টিপছেন। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে ভেতরে চলে আসি আমি। কি লজ্জা, কি লজ্জা! নিচের কেবিনে বসে রয়েছেন আয়াস। নতুন কেসের ফাইলে চোখ বুলিয়ে যাচ্ছে। কেসটা খুব কমপ্লিকেটেড। এসব আলোচনার জন্য জুনিয়র দরকার তার, কিন্তু আজকে জুহাইয়ের নেই, সে আর থাকবেও না। নিজের কেরিয়ার গড়তে সক্ষম হয়েছেন সে। জুহাইয়ের আয়েশের কাছে কৃতজ্ঞ। সে যদি পারত তবে সারা জীবন আয়েশের জুনিয়র হয়ে থাকতো। ওই জুহাই ছেলেটা নাকি আজকে আমার জন্য অ্যাসিস্ট্যান্ট লয়ার জোগাড় করে দেবে, বাট কিন্তু কোথায় সে? নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে মানাতে লেট করে ফেলেছে। কথাটা বিরক্তির সঙ্গে বলে কয়েকটা বড় নিঃশ্বাস নিল সে। টেবিলে কাচের গ্লাসে থাকা পানিটা হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। অতঃপর ফোনের স্ক্রিন অন করল সে। ফোনের স্ক্রিনে আনিশার ছবি নেই, রয়েছে গ্যালারিতে। কারণ অনেক সময় অনেক কাজে ফোনটা বের করতে হয় তাকে অনেকের সামনে, তাই সে চায়নি তার প্রেয়সীর ছবি অন্য কারো চোখে পড়ুক। গ্যালারিতে চারিদিকে আনিশার ছবি। আয়াস ছবি তুলতে পছন্দ করে না। আনিশা তার জীবনে আসার আগে গ্যালারিটা ফাঁকা ছিল। ফাঁকা বললে ভুল হবে, নানান ডকুমেন্টস আর কিছু দরকারি ছবি ছিল। বর্তমানে আনিশার ছবিতে ভর্তি আয়েশের গ্যালারি। এমনকি এমন এমন ছবি রয়েছে যা সব আনিশার অজান্তে তোলা। আনিশার ছবিতে যখন আয়েশ মগ্ন, তখনই তার কেবিনের দরকার। ঠকঠক শব্দ হওয়ায় ফোনটা বন্ধ করে মুখটা গম্ভীর করে বলে, ইয়েস, কাম ইন। জুহাইর চোরের মতো করে ঘরে প্রবেশ করে। তারপর মাথা নিচু করে চুলে হাত বুলিয়ে আমতা আমতা করে বলে, আসলে স্যার আসতে লেট হয়ে গেল। আমি আসতে চাচ্ছিলাম। আর আমি জানি তোমায় বলতে হবে না। তোমার প্রেমিকা তোমায় কল করলো, ব্রেকআপ বললো, আর তুমি তাকে মানাতে সময় খেয়ে ফেললে, তাই তো? আই নো দ্যাট। জুহাইর বোকা হেসে তাকায়। আয়েশ ফাইল হাতে নিয়ে বলে, কাজের কাজ কিছু করেছো? আই মিন অ্যাসিস্ট্যান্ট। আরে স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তো লাইন লেগে থাকে, কিন্তু এর মধ্যে সঠিক জনকে তো বাঁচতে হবে না, আমি বেছে নিয়েছি। দাঁত কেলিয়ে বলে জুহাইর। আয়েশ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, এ বাইরে কেন, ভিতরে এসো। কাউকে উদ্দেশ্য করে বলল জুহাইর। দরজাটা খুলে কেউ অন্তত ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। আয়েশ তীক্ষ্ণ চোখে তাকালো সেদিকেই। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে এলো তার। দৃষ্টি সরিয়ে জুহাইরের দিকে তাকাতেই জুহাইর বলল, কেস সম্বন্ধে এর চেয়ে ভালো জ্ঞান আছে স্যার। আমি ওর ফাইল আর রেজাল্ট সব চেক করে দেখেছি। শি ইজ ব্রিলিয়ান্ট। আপনারও মনে ধরবে, আই মিন অ্যাসিস্ট্যান্টের জন্য। ধীর পায়ে কেবিনে প্রবেশ করতেই মৃধা এক পুরুষের সুন্দর কণ্ঠে এত গাম্ভীর্যতা দেখে মৃদু কেঁপে উঠল। দোড়ো দোড়ো মন নিয়ে সামনে ডিস্কে থাকা নিজের স্বপ্নের পুরুষকে দেখে কাঁপুনি বেড়ে গেল। এই প্রথম সে তার স্বপ্নের পুরুষকে সামনাসামনি দেখছে। ভাবতেই তার হার্টবিট বেড়ে যাচ্ছে। বুকে আলতো থুতু ছিটিয়ে চোখ বড় বড় করে তাকালো পুরুষটির দিকে। সাদা রঙের ফুল হাতা শার্টের হাতা আলতো করে অপর দিকে জড়িয়ে রাখা। মাথার এক সাইডে কালো চুলগুলো রেখে দেওয়া। নাকের মাথায় তিলটা জল জল করছে। ঠোঁটচোরা হালকা গোলাপির মাঝে কালো কালো ভাবটা এসেছে। খাড়া নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মৃধা সামনের মানুষটাকে দেখে আর এক দফা ক্রাশ খেয়ে বসল। পলকহীন চোখে যখন আয়েশকে মৃধা দেখেই যাচ্ছিল, তখনই আয়েশের ধমকানি শুনেই ভয়ে চমকে উঠল। সিরিয়াসলি জোহের, তুমি একটা মেয়েকে আমার অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য ধরে নিয়ে এসছো? তুমিও যাও, সঙ্গে তোমার ভালো রেজাল্ট করা মেয়েটাকেও নিয়ে যাও, আবার কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই।
আই উইল ম্যানেজ। বলেই চশমাটা ড্রয়ার থেকে বের করে চোখে পড়ে নিল আয়াস। বিরক্তিতে তার চোখ মুখ হালকা কুঁচকে রাখা। চশমা পরাতে যেন অন্যরকম আয়াস হয়ে উঠল মৃধার চোখে। আরো বেহায়ার ন্যায় কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে এক বুক সাহস নিয়ে 2 পা এগিয়ে এলো। এতদূর এসে সে ফিরে চলে যাবে? কখনোই না। স্যার, আমি জাস্ট একটা সুযোগ চাই, শুধু একটা, প্লিজ। আমি আপনাকে নিরাশ করব না। আমি নিশ্চয়ই আপনার মন জয় করে নেব। আয়েশ মাথা তুলে মৃধার কথার তীক্ষ্ণ চোখে তাকালো। ওর তাকানোর মানে বুঝতেই ভ্যাবাচেকা খেয়ে গেল মৃধা। জিহ্বা কেটে বলল, বাট আই ডোন্ট নিড ইউ। আমি নিজের স্বার্থ ছাড়া এক পাও এগোই না বা কাউকে নিজের কাছে যুক্ত করি না। অ্যান্ড ওয়ান মোর থিং, কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স একদমই ভালো নয়। গট ইট? নাও ইউ মে গো নাও। আয়েশের কড়া কড়া কথা শুনে নিমেষেই মুখ ফ্যাকাশে হয়ে এলো মৃধার। তার স্বপ্ন এভাবে ভেঙে খান খান হয়ে যাচ্ছে ভাবতেই কেমন জানি লাগলো তার। অতঃপরই কিছু একা ভেবে দাঁত কেলিয়ে বলল, স্যার, আপনি যদি নিজের স্বার্থ ছাড়া নাই নড়তেন তাহলে এতগুলো কেস লড়ে ভালোদের সঙ্গে থেকে তাদের জাস্টিস পাইয়ে দিতেন না। আয়েশের দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়, অন্যদিকে তাকিয়ে স্পষ্ট জবাব দেয়, এখানেও ওর অনেক বড় স্বার্থ জড়িয়ে আছে যেটা তুমি বুঝবে না। আর জোহাই, তুমি কি একে নিয়ে যাবে? জুহাইরের দিকে ভ্রু কুচকে বলে আয়াস। জুহাইর মৃধার দিকে তাকায়। মৃধাও অসহায় চোখে মুখে তাকিয়ে বুঝিয়ে দেয় যে সে অনেক আশা নিয়ে এখানে এসেছে। জুহাইর এবার আয়েশের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে, ও স্যার, প্লিজ একবার সুযোগ দিয়ে দিন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না। জোহাই, তুমি অলওয়েজ আমার সঙ্গে কাজের সময় বলতে তুমি রাইট টাইম এন্ট্রি নেবে। গ্যারান্টি? এই গ্যারান্টি কি কখনো কাজে লেগেছে? কখনই কি আসতে পেরেছো টাইমে? না স্যার। আয়েশের প্রশ্নে মাথা চুলকে জবাব দেয় জুহাইর। আয়েশ নিচের চেয়ারে বেশ আয়েশ করে বসে বলে, তাহলে তুমি ভাবলে কি করে এবারও তোমার গ্যারান্টি দিবে? জুহাইর কিছু বলতে উদ্যত হলেই আয়েশ ইশারায় থামিয়ে দিয়ে বলে, নো মোর এক্সকিউজ। তুমি যাও আর ওকেও যেতে বলো। মৃধা চোখ মুখ কালো করে ফেলল। তার স্বপ্ন কি পূরণ হবে না? আর যাই হোক, তার স্বপ্নের পুরুষের সঙ্গে কাজ করলে তার মনটাতে প্রশান্তি বয়ে যেত। অন্তত পক্ষে মানুষটাকে তার চোখের সামনে দেখতে পেত। সে শুধু চাই আয়েশকে দেখতে আর মাঝে মাঝে কথা বলতে এবং তার কথা শুনতে। আয়েশ ধমকে কথা বললেও তার প্রবলেম নেই, তার কানে সেটাই সুমিষ্ট হয়ে ঠেকবে। এই ভেবে মুচকি হেসে তাকায় আয়েশের দিকে মৃধা। তৎক্ষণাৎ নিচের মাথায় টোকা মেরে মনে মনে বলল, ওহো মৃধা, এত এক্সট্রা ভাবিস কেন? আগে স্যার তো তোকে রাখতেই চাইছে না, আগে স্যারকে মানাতো। এই ভেবেই আরো 2 ধাপ এগিয়ে আসে সে। এক নিঃশ্বাসে মনে যা এলো গড়গড় করে বলতে শুরু করলো, স্যার, আপনার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের। এমনকি আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি। শুধু আপনার জন্য, মানে আপনাকে দেখার পর থেকে লয়ার হওয়ার ইচ্ছেটা জাগলো। আপনার সঙ্গে কাজ করার থেকে আমি ল নিয়ে পড়ছি। প্লিজ 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 স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। এমনকি আপনি যদি বলেন রাত জেগে কাজ করতে, সেটাই করব। যখন আপনি ডাকবেন তখনই ছুটে আসব। সেটা যদি আপনার বাড়ি হয় তবুও চলে আসব। আর দরকার পড়লে আপনার সকল যাবতীয় কাজ আমি করে দিব। আর এত কথা বলার পর থামলো মৃধা। সে আর কিছু খুঁজে পাচ্ছে না। মাথার চুলে হাত বোলাতে বোলাতে অসহায়ের মতো আয়েশের দিকে তাকাতেই তার রাগী চোখ জোড়া দেখে ভরকে ওঠে মৃধা। বোকা বোকা হাসার চেষ্টা করেও যেন পারে না। আচ্ছা, সে কি কোনো ভুল কিছু বলে ফেলেছে? সে কি কি বলেছে সেসব মনে করতে থাকলো। তারপরই নিচের চোখ বড় বড় করে ফেললো সে। কাঁদো কাঁদো হয়ে তাকালো আয়েশের দিকে। আয়েশ চোয়াল শক্ত করে জুহাইরের দিকে তাকালো। জুহাইর কাচু কাচু হয়ে তাকিয়ে আছে। আয়েশ মৃধার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, লুক অ্যাট হার। এত বাঁচাল মেয়ে কোত্থেকে পেলে? হ্যাঁ, এই জন্য মেয়েদের পছন্দ নয় আমার। কাজ কম, কথা বেশি বলে। ওকে চলে যেতে বলো ওকে। বলেই চশমা খুলে রেখে চোখের দুটো কোণায় আঙ্গুল রেখে চোখ বন্ধ করলো আয়াস। সে কথাগুলো বেশি জোরে বলে ফেলেছে। একে তো এত কমপ্লিকেটেড কেস, তার উপর এমন অ্যাসিস্ট্যান্ট। এমন হলে সে এই কেস জিততে পারবে না। আয়াস আর যাই হোক হার মেনে নিতে পারবে না।
জুহাইর মৃধার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। এর অর্থ হলো সে আয়েশকে মানাতে ব্যর্থ হয়েছে। মৃধার চেহারায় ভেসে ওঠে মলিনতার ছাপ। একটু হলে কান্নাই করে ফেলতে সময় লাগবে না তার। সেই মুহূর্তেই রুম থেকে বেরিয়ে যেতে নিলেন আয়াস আচমকা পিছু ডাকে। লিসেন। মৃধা অনুভূতি শূন্য হয়ে পিছু ফিরে তাকায়। চোখে পানি ঢলঢল করছে তার। আয়াস হাত বাড়িয়ে থমথমে কণ্ঠে বলে,